দু লাইন লিখতে জানেন না তাকেও সাহিত্যিক বানিয়ে ফেলছি। যিনি একটা কবিতা লিখছেন সেটার ধর হচ্ছে সুনীল বাবুর, মুন্ডু হচ্ছে শক্তিবাবুর, আর ল্যাজ হচ্ছে জয় গোস্বামীর। আমি খুব ভালো মানুষ, আমি খুব ভালো মেয়ে, কিন্তু আমার কলম বড় বেয়াদব। আপনি তো মানে বহরমপুরে অনেক দিন যাবত আসেন, মানে আগের বহরমপুর আর এখনকার বহরমপুর কোথায় পার্থক্য? কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, তো দেখা যায় যে একটা স্পেসিফিক কমিউনিটিকে মেনশন করে লেখা থাকে যে এদের ঘর ভাড়া দেওয়া হবে না, লেখা থাকে না এরকম? ওই যে তোমাকে বললাম, এটাও কি আগেও ছিল? এটা বলতে চাইছি আমি। আজকে সত্যি কথা বলছি, আজকের মার্কেটে কবিতা কেউ পড়ে না। সমাজ বলেন, রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সাহিত্য কি পারে নতুনভাবে ভাবাতে, শেখাতে? এক কবি বীরেন চট্টোপাধ্যায় অনেক দিন আগে লিখে গেলেন যে ধৈর্য ধরো, প্রস্তুত হও। শিল্পী যারা, সাহিত্যিক যারা এখন শাসকের মঞ্চে দেখতে পাই একদম, কিন্তু একটা সময় ধরেন মানে প্রতিবাদী কণ্ঠ হিসাবে কিন্তু আমি তাদেরকেই দেখেছি। এইরকম মানে এই তখন কি মনে হয় এইগুলোকে দেখে? আপনার এই কবিতা পড়েই তো আমরা ইন্সপায়ার হয়েছিলাম, অথচ আজকে আপনি এরকম একটা কথা কেন বলছেন? একটা মায়ের 5টা ছেলে, এবার 5টা ছেলের মধ্যে একটা তো চোর হতেই পারে। সকলেই তো কবি নন, কেউ কেউ কবি। এটা পত্রিকা বিক্রি করলে, এই পত্রিকা বিক্রি করলে চানাচুরের পয়সাও ওঠে না। বহরমপুরবাসীর জন্য আমি বলতে চাই, বহরমপুরবাসীর একটা ধারণা হয়েছিল বোধহয় আমি 6 কোটি টাকা কামিয়ে নিয়েছি। রাজনীতি নিয়ে লিখতেও আমার ভয় করে না, সেরকমভাবে আমার যৌনতা নিয়ে লিখতেও ভয় করে না, কারণ এই যে আগামী প্রজন্ম, এরা প্রেম করতেও ভুলে গেছে। হ্যাঁ, আমি এই জগৎটাকে ভালোবাসি না, অথচ আমি কবিতা লিখতে ভালোবাসি, এটা হতে পারে না। দেখো, কোনো কিছুরই গোড়ামিটা ভালো না। কাকে নিয়ে কপি কেটে গেলেই 1000 টাকা একদিনেই শেষ। কি হবে সে 1000 টাকায়? বরং আমাকে একটা চাকরি দিন। আমরা কি বলি, আমি মুর্শিদাবাদের কবি। কেন আমি মুর্শিদাবাদের কবি হতে যাবো? আমি পৃথিবীর কবি। তো তাহলে আপনাদের স্বাগতম, আমি হেকমত। সময় বদলাচ্ছে, মানুষের জীবন বদলাচ্ছে, সেই সঙ্গে সমাজ, রাজনীতি, তার সাথে মানুষের চিন্তাভাবনাও বদলাচ্ছে। এই সময় দাঁড়িয়ে সাহিত্য কতটা মানুষকে নতুন করে ভাবাচ্ছে, শেখাচ্ছে, এই নিয়ে আমরা আজকে পর্বে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাহিত্যিক হৈমন্তী বন্দ্যোপাধ্যায়। নয় একদম ভাবে আমি, ঠিক আছে, আমি অক্ষর কর্মী বলো, এটা খুব ভালো যায় আমার। আচ্ছা, যাই হোক, হৈমন্তী বন্দ্যোপাধ্যায়, আপনাকে টুতলে স্বাগতম। তোমাকেও অনেক স্নেহ ভালোবাসা, তোমাদের সবার জন্য, প্রত্যেকের জন্য। এই কবিতাটা আপনার কাছে ঠিক কি? মানে কবিতাটা ঠিক কি, মানে আমার লেখাটা ঠিক কি না, মানে কি কারণে লিখি, তাই তো? লিখি, ধরো কেন লিখি সেটা আগে বলি। সেটা হচ্ছে প্রাণে টানে লিখছে। আর কবিতাটা কিছুই নয়, সেটা হচ্ছে জীবন যেভাবে দেখায়, যেভাবে শেখায়, আমি সেভাবেই লিখি। আচ্ছা, এটাই হচ্ছে কবিতা আমার কাছেই। তো আপনার কি মনে হয়, মানে এই যেটা আমি বললাম যে সাহিত্য এক মানে এখন ধরেন তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে না, মানে সমাজ বলেন, রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সাহিত্য কি পারে নতুনভাবে ভাবাতে, শেখাতে? একদমই পারে, সাহিত্যই পারে। সাহিত্য সবসময় সমকালের জন্য হয়, ঠিক আছে? সমকালটাকে ধরে রাখে, এক আর 2 হচ্ছে চিরন্তন হয়। মানে ধরো আমি আজকে একটা কথা বললাম, আগামী 10 বছর পরে সেই কথাটার প্রাসঙ্গিকতা থাকবে। আচ্ছা, মনে হবে সমভাবে প্রাসঙ্গিক। যেমন ধরো, আমি খুব সাধারণ উদাহরণ দিয়ে বলছি, ধরো কবিদের মধ্যে আমি একটা বীরেন চট্টোপাধ্যায় উল্লেখ করছি। সেটা হচ্ছে কবি বীরেন চট্টোপাধ্যায় অনেক দিন আগে লিখে গেলেন যে ধৈর্য ধরো, প্রস্তুত হও। ছোট্ট একটা লাইন, ধৈর্য ধরো, প্রস্তুত হও। আজকে সেই কবিতাটা সমান, এই যে কি বলবো, মানে এই যেটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের রাজনীতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় নাকি যে কথাটা খুব সত্যি কথা?
যে ধৈর্য ধরো, প্রস্তুত হও। এবার তুমি বলতে পারো যে কিসের ধৈর্য দিদি, বা কোন দলকে আপনি সাপোর্ট করছেন। না ওটা দেখো, বলছি না সেটা আমি মানে আমি সবটাই বলছি, কারণ দেখো রাজনীতির ঊর্ধ্বে তো কেউ নয়, হ্যাঁ ঠিক আছে। কিন্তু মানে ওভারঅল যদি ধরো, তাহলে ধৈর্য ধরছি আমরা কিসের জন্য? আশার আলোর জন্য, যে কিছু ভালো হবে। এটা তার মানে ধৈর্য ধরা মানে আমাদের বিশ্বাস যে আমরা একদিন একটা সুন্দর ভোর পাবো। আজকে যে ভোরটা আমাদের কাছে খুব অশান্ত মনে হচ্ছে, খুব মানে খুব খুব মানে দেখো সবসময় একটা যুদ্ধের পরিস্থিতি, এটাই মানে সবসময় না মনটা আমাদের বিক্ষিপ্ত হয়ে আছে। এই বিক্ষিপ্ত মনটা থেকে আমরা একটা আলোর উত্তরণের কথা ভাবতেই পারি, তাই না? সেটাও। তো সেই জন্য দেখো কথাটা তো সমান থাকে প্রাসঙ্গিক। কিন্তু আমরা ধরেন দেখি মানে মানে শিল্পী যারা, সাহিত্যিক যারা এখন শাসকের মঞ্চে দেখতে পাই, একদম কিন্তু একটা সময় ধরেন মানে প্রতিবাদী কণ্ঠ হিসাবে কিন্তু আমি তাদেরকেই দেখেছি। হুম। এইরকম মানে এই তখন কি মনে হয় এইগুলোকে দেখে? আমি এটা আমি কিন্তু আমি মানে ব্যক্তিগতভাবে দেখো আমি 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 ব্যক্তিগতভাবে এটা গায়ে মাখছি না, এই কারণে যে আমি কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নই, বা আমি এটা কোনো রাজনৈতিক কর্মী নই, সেই জন্য আমি এটা কোনো গায়ে মাখছি না কথাটা। কিন্তু যদি ওভারঅল একটা কথা বলতে হয়, তাহলে অবশ্যই দেখো আমরা একটা যে কোনো একটা বিষয়ের একটা তো মানে উদ্দেশ্য থাকে। হ্যাঁ সে তো অবশ্যই, হ্যাঁ, সে তো কারণ উদ্দেশ্যবিহীন তো মানুষ কাজ করে না। এবার কি হয়, যখন মানুষ মানে এটা মানে আমার পরিসংখ্যান বলছে, যখন মানুষ প্রথম দিকে কবিরা উঠছেন, তখন কিন্তু তিনি সমাজের যে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম, রাজনৈতিক যে চঞ্চলতা, রাজনৈতিক যে অন্যায় মানে অন্যায় চলছে চারিদিকে, সেটা নিয়ে তিনি প্রতিবাদ করেই কিন্তু সেই মঞ্চে উঠছেন। মানে আমরা তাকে কবির প্রতিভূ হিসেবে দেখছি, ঠিক আছে। কিন্তু একটা সময় পরে কি হয়, দেখো কবিরও তো পেট চালাতে হয়, অন্ন সংস্থানে জোগাড় করতে হয়। হ্যাঁ। কারণ দেখো খিদে বড় বালাই, আমি এটা মনে করি খিদে বড় বালাই। সেই জন্য কোনো কবি অধ্যাপক, ঠিক আছে। এবার তিনি অধ্যাপনা করেন, এবার অধ্যাপনা করতে করতে তাকে এমনভাবে ঘিরে ধরা হলো যে তোমাকে একটা মঞ্চে এসে দাঁড়াতে হবে, তা না হলে হয় তুমি লিখতে পারবে না, আর না হয় তুমি এখান থেকে, আমাকে যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি কবি হিসাবে সরে দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, এই আমার মনে হয়, মানে এটা আমার সবটাই কিন্তু ধারণা। আবার অনেককে দেখে যে রাগ হয় না তাও নয়, আমি মিথ্যে কথা বলবো না, রাগও হয় যে আপনার এই কবিতা পড়েই তো আমরা ইন্সপায়ার হয়েছিলাম, অথচ আজকে আপনি এরকম একটা কথা কেন বলছেন। তো এইটাতে আমার মনে হয় এটা একটা মানে কি বলবো, মানে দুজনেরই একটা টানাপোড়েন নিশ্চয়ই চলে, হয় মানে কবিরও টানাপোড়েন চলে, বা একটা মানসিক চাপ থাকে, এবং ধরো আমাদের রাজনীতি তো থাকেই, মানে সেটাই। তবে সেক্ষেত্রে আমি বলবো যে দেখো প্রত্যেক কবি যারাই এসেছেন তারাই কিন্তু একটা রাজনৈতিক মঞ্চে তারা দাঁড়িয়েছেন এবং কথা বলেছেন। কাজেই আমরা সেই দিক থেকে যে রাজনীতিকে বাদ দিয়ে দেশ চলবে বা কবি সাহিত্যিকরা দেশ চালাবে এমনটা নয়। তবে আমার মনে হয় যে বিভিন্ন কবি সাহিত্যিকদের নিরপেক্ষ থাকা ভালো, মানে এটা আমি আশা নয় নিরপেক্ষ তাহলে আপনি কি বলছেন, সমাজের প্রতি কোনো দায়িত্ব থাকবে না? একদম, মানে নিরপেক্ষ মানে সামাজিক দায়বদ্ধতা থাকুক, কিন্তু ওই রাজনৈতিক মঞ্চে আমাকে হাজির হতেই হবে এই দায়বদ্ধতাটা আমার মনে হয় না খুব মানে কি বলবো, খুব বেশি মানে কি বলবো, এটা তার মানে করণীয় কর্তব্য বলে আমার কিন্তু ভাই মনে হয় না। কিছু মনে করো না, ঠিক আছে। আপনি তো মানে বহরমপুরে অনেক দিন যাবত আসেন, মানে আগের বহরমপুর আর এখনকার বহরমপুর কোথায় একদম মানে আমি একদম মানে স্কুলে ভর্তি হয়নি তবে থেকে আছি, তো সেটা 85 সাল পর্যন্ত আমি যে বহরমপুরকে দেখেছিলাম, সেই বহরমপুর ছিল প্রথম দিকটাই বহরমপুর খুব চঞ্চল পরিস্থিতি ছিল, উত্তাল একটা পরিস্থিতি রাজনীতির কারণে। তখন আমি খুব ছোট, যদিও রাজনীতি বোঝার বয়সটা যদিও কম, তবুও ধরো মানে আজকে এখানে মানে মানুষ মারা যাচ্ছে, ওখানে খুন হচ্ছে, ওখানে রাহাজানি হচ্ছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু
বহরমপুরকে দেখেছিলাম। তারপরে একজন শাসক এলেন এবং তিনি বহরমপুরটাকে নিজের হাতে শাসন করলেন এবং বহরমপুরে মানে তখন মেয়েদের একটা এই যে রাত্রে পড়তে যাওয়া যাওয়া এবং নিরাপদে যাওয়া এই বিষয়টা কিন্তু আমরা দেখেছিলাম। এবার পরবর্তীতে দেখো যুগ তো একতরফা থাকবে না। আর সবচেয়ে বড় কথা দেখো মানুষের পরিবর্তনশীল জগৎ, তাই না? সে তো পরিবর্তন মানুষই এনেছে। মানুষ মনে করেছে না এটা থেকে এটা ভালো হবে, এটা বেটার হবে, সেভাবেই পরিবর্তন এসেছে। কিন্তু পরিবর্তন আসার পরও হয়তো মানুষের দেখা যাচ্ছে যে এর ভালো লাগছে, এর ভালো লাগছে না। আসলে আমার মনে হয় যে দেখো প্রত্যেকটা মানুষকে সুখী করার দায় কিন্তু আমার নয়, কিন্তু কিছু ভালো করার দায় আমার। মানে রাজনীতিতেও যারা আছেন তারা যে দেখো সবাই যে ভালো হবে এমনটা তো নয়। একটা মায়ের 5টা ছেলে, এবার 5টা ছেলের মধ্যে একটা তো চোর হতেই পারে। সে তো সেটা কেন হচ্ছে? সেই মায়ের শিক্ষায় তারা বড় হচ্ছে। আবার একজন হয়তো এত ধরো 5 জনের মধ্যে একজন হয়তো খুবই উচ্চ শিক্ষিত, সেই জায়গায় চলে গেছে, হ্যাঁ, মা আর দুটো সেখানে পারছে না। তাহলে মানুষের ক্যাপাসিটি কম, কোনো মানুষের ক্যাপাসিটি বেশি। কিন্তু সবচেয়ে বড় কথা সেটা হলো এই প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়লে আমি কিছু সামাজিক কর্তব্য থেকে পিছু পা হব, এটা বলতে আমার কোনো বাধা নেই। মানে দেখো আজকে সত্যি কথা বলছি, আজকের মার্কেটে কবিতা কেউ পড়ে না, পড়েন না। আজকের বাজারে কবিতা কেউ পড়ে না। আমি কারণটা কি, মানে সোশ্যাল মিডিয়া? কারণটা একটাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং মানে পারিপার্শ্বিক ছোট ছোট গ্রুপ, সাহিত্য গ্রুপ, ঠিক আছে, সেটা এত বেশি সাহিত্যের লোক, মানে যিনি 2 লাইন লিখতে জানেন না তাকেও সাহিত্যিক বানিয়ে ফেলছি। যিনি একটা কবিতা লিখছেন সেটার ধর হচ্ছে সুনীল বাবুর, মুন্ডু হচ্ছে শক্তিবাবুর, আর ল্যাজ হচ্ছে জয় গোস্বামীর, ঠিক আছে, এই নিয়ে একটা কবিতা হচ্ছে। আমরা ম্যাক্সিমাম কবিতায় কিন্তু তাই দেখি, এবং দেখি বলে এই যে মৌলিক ব্যাপারটা আসছে না, মৌলিক বিষয় বলে। এই যে দেখো আমরা খুব বেছে লোকের কবিতা পড়ছি, সবার কবিতা আমরা পড়ি না। কেন করি না পড়ার কারণ কিন্তু এটা, এই গ্রুপগুলো ইচ্ছাকৃত যেন কিছু মানুষকে কবি সাহিত্যিক বানানোর জন্য আর একটা মেমন্ত দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক আছে। মানে এই সাহিত্যের এই গ্রুপগুলোর আমি তো বলবো, কিছু মনে করো না, আমি খুব স্পষ্টবাদী, এরা হচ্ছে সাহিত্যের দালাল, একদম সব কথা। সাহিত্যের লবিবাজি আছে এখানেও, দলবাজি না, এরা দালালি করে। ধরো তোমার একটা কবিতা আমার পত্রিকায় ছেপে, আমার একটা পত্রিকা আছে, আমি তোমাকে বললাম তোমার একটা কবিতা আমার ছেপে দেবো, আমার পত্রিকাটা ধরো হাইফাই পত্রিকা, ঠিক আছে, একটু বাজারে নাম হয়েছে, একটা ভালো পত্রিকা। আমি বললাম যে আচ্ছা তোমার একটা কবিতা আমি ছেপে দেবো, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে 200 টাকা দিয়ে দাও, ঠিক আছে। এরকম ওকে বললাম তোমার একটা কবিতা ছেপে দেবো, তুমি আমাকে 200 টাকা দিয়ে দাও। এরকম 200 করতে করতে আমি 50 জনের কাছে 200 টাকা নিলাম, দিয়ে আমি তোমাদের টাকায় একটা পত্রিকা করলাম, এবং আমার তো নাম হলোই, আর তোমাদের টাকায় পত্রিকা হচ্ছে। এবার যে টাকাটা আমি সুদ পাচ্ছি, ইন্টারেস্ট পাচ্ছি, সেই টাকায় আমি একটা মেমন্ট দিয়ে দিচ্ছি, আমি একটা গলায় তোমার উত্তরীয় ঝুলিয়ে দিচ্ছি, মানে তুমি একটা বিশেষ কেউ, আর তুমি ওই ছবিটা নিয়ে সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করছো কি না আমি একটা বড় কবি, আমি একটা বড়। দেখো আমাকে ওই দল থেকে আমাকে সম্বর্ধনা জানিয়েছে, আমাকে এই অমুক পত্রিকা থেকে আমাকে এই জানিয়েছে, আমি 10টা পত্রিকায় লিখে ফেলেছি, তারপরে সে নিজেই লেখে কবি অমুক লেস এত, বা যাই হোক যার নাম, ঠিক আছে। কিন্তু দেখো সকলেই তো কবি নন, কেউ কেউ কবি, এটা কয়েক কথা আমি বলিনি, আমার মানে যারা অগ্রজ ছিলেন তারা বলে গেছে। কাজেই সেদিক আমরা চেষ্টা করতে পারি। দেখো আমার যেদিন মনে হবে যে আমি কবিতাটা লিখতে পারছি না, কবিতা লিখতে গিয়ে আমার মানে মনে হচ্ছে যেন আমি কি লিখবো, আমার ফ্লো কমে গেছে, যেদিন আমার প্রবাহ কমে যাবে আমি কিন্তু সেদিন লেখালেখি ছেড়ে দেবো, সোজা কথা। কারণ দেখো আমি একটা সংসার করি, এখানে আমার হারানোর কিছু নেই, ঠিক আছে। এই সংসার থেকে আমার পাওয়ারও কিছু নেই, আমার হারানোরও কিছু নেই, কারণ এই সংসারটা আমার। এখানে প্রত্যেকটা বিষয়ে আমি নাক গলাতে পারি, কাজেই আমার রাজনীতি করে নাক গলিয়ে লাভ নেই, আমি এই সংসারে নাক গলিয়ে আমার লাভ আছে, একদম ঠিক আছে।
আমি লিখছি, এবং এই লেখালেখিটা আমার স্বইচ্ছাই হচ্ছে। আমি একটা পত্রিকা করি, সেটা আমার নিজের টাকাই করি। 5 টাকা 5 পয়সাও আমি কারো কাছ থেকে কোনোদিন নিইনি। কেউ বলতে পারবে না যে হৈমন্তী দি একটা জন্য পত্রিকা চালাচ্ছে, তার জন্য আমার কাছে 5 টাকা ধার করতে এসেছিল বা আমার কাছে 5 টাকার বিজ্ঞাপন নিতে এসেছিল, বলতে পারবে না। এটা আমি আমার পকেট মানি এবং আমার হাজব্যান্ডের সহায়তায় করি। কাজেই আমার দেখো, আমি যদি পত্রিকা খুলেছি আমি নিজের ইয়েতে, আমি লিটল ম্যাগাজিন, আমার যেদিন মনে হবে যে না আর এটা চালানো আমি পারছি না, আমি বন্ধ করে দেবো, খুব সত্যি কথা। কিন্তু আমি কারো কাছ থেকে 5 টাকা ধার নিতে পারবো না ভাই, ঠিক আছে? কারণ আমি চাইছি আমি কিছু কাজ করে যেতে চাইছি, যেটা ধরো তুমি এটা গবেষণা করছো, এই সংখ্যাটা যেটা আমি করব সেটা হচ্ছে ঋত্বিক ঘটককে নিয়ে। আচ্ছা আচ্ছা। এবার ঋত্বিক ঘটক আমাদের মুর্শিদাবাদের লোক, ঠিক আছে? তিনি মুর্শিদাবাদে অনেক দিন থেকে গেছেন এবং কাজ করে গেছেন। তিনি তার নামে একটা সদনও আছে, হলও আছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি এমন কিছু মানুষের থেকে, যারা কলকাতার খুব বিখ্যাত মানুষ, তাদের কাছ থেকে এমন কিছু তথ্য এই পত্রিকায় সংগ্রহ করতে চাই, যে পত্রিকাটা পড়লে পরে যারা গবেষণার কাজ করবে পরবর্তীতে তাদের কাজে লাগবে। আমার উদ্দেশ্য এইটুকু পত্রিকা করবার। আমার এর বাইরে এই পত্রিকা বিক্রি করলে চানাচুরের পয়সাও ওঠে না। আমি যে একটা চানাচুরের প্যাকেট কিনবো সে পয়সাও ওঠে না, কারণ আমি যাদেরকে লেখাই তাদেরকে আমি সৌজন্যমূলক কপি দিই বিনা পয়সায়, ঠিক আছে? তাহলে 80 জনকে লেখালে 80 জনকে কপি দিই। কাজে আমার তো আর হুন্ডি টাকা নেই যে আমি 150-200 বই পিস করবো, তারপরে সেগুলোকে সেল করার জন্য বাজারে যাবো। ভাই, আমার অত সময় নেই, ঠিক আছে? পত্রিকা যদি ভালো হয়, কারুর ভালো লেগে থাকে, এই পত্রিকা যদি বাইরের মানুষের ভালো লেগে থাকে, তারা পড়বেন, তারা বিবেচনা করবেন। তারা যদি মনে করেন যে এই পত্রিকাকে একটা হাইলাইটস করবো আমরা, করবেন। আদারওয়াইজ করবেন না, মনে করবে আমার কাঁচকলা, আমার কিছুই এসে যায় না। কারণ আমি খুব স্পষ্টবাদী মানুষ, আমি একদম নির্বিবাদী মানুষ। কারণ আমার মনে হয়, দেখো, আমি কবিতা ভালোবাসি, তার সে যে কাজটা করছে সেটাকেও আমি সমর্থন করি, সেটা কিন্তু নয়। আমি প্রত্যেকটা মানুষের ভালো কাজকে সমর্থন করি, সে কোন দলের আমার জানার দরকারই নেই। কারণ একজন লিখি হিসাবে, কলমচি হিসাবে আমার উচিত ভালো কলমকে তুলে ধরা। অবশ্যই। তাহলে কি হবে? আমার মনে হবে শেষ জীবনে এসে যাক, আমি কিছু ভালো কাজ তো করে গেছি। কিছু ভালো মানুষ, ভালো ছেলে মেয়ে, তরুণ প্রজন্ম, এবং আমার পত্রিকা তরুণ প্রজন্মের জন্য, যারা এই পত্রিকাগুলো পড়বে। কারণ এখানে শুধুমাত্র যে ফটা কবিতা থাকলো, একটা গল্প থাকলো, একটা উপন্যাস থাকলো নিয়ে আমি একটা বিশাল সম্পাদক এই নাম নেওয়ার আমার কোনো রকম কোনো বাসনা নেই। এটা অনেকে নিজেরাই আমাকে কম্পিটিটর তারা ভাবতেই পারেন, সেটা তাদের ব্যর্থতা। আমার ভাই কিছু এসে যায় না। আমি ভাই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, আমি একটা ছাপোষা মধ্যবিত্ত মহিলা। আমার এই বয়সে এসে আমার ছেলে মানুষ করা হয়ে গেছে। আমি এবার আমার পত্রিকার এবং আমার লেখালেখি এই নিয়ে আমি একটু নিরিবিলিতে থাকতে চাই, আর তারই মধ্যে কিছু ভালো কাজ করে যেতে চাই, যেটা তরুণ প্রজন্মের কাজে লাগবে। বা ভবিষ্যতে মনে হবে যে যখন তোমরা আমাদের গালিগালাজ করবে যে এরা কিছুই করে যায়নি আমাদের জন্য, যেমন আমরা বলি, ধরো একটা কোনো ব্যাচ আসে নতুন কলেজে, তখন বলে দূর আগের ব্যাচগুলো কিচ্ছু করেনি, হ্যাঁ সব আমাদের করতে হচ্ছে। তা নয়, আসলে নতুন কিছু কাজ সৃষ্টি হচ্ছে। তো যেন তরুণ প্রজন্ম ভাবে যে হ্যাঁ, পুরনো মানুষজন এই মুর্শিদাবাদে থেকেছেন, শুধু নয় থাকার শুল্কটাও দিয়ে গেছেন, সাথে কিছু কাজ করেছেন যে কাজগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগছে। এইটুকুই, এর বাইরে কোনো না। আমি এটা থেকে কোনো মানি আর্নিং করতে চাই, কারণ আমি ভাই একদম পুরো হাউসওয়াইফ। কিছুদিন একটা স্কুল চালিয়েছিলাম, তাতেও যে আমি একদম বিশাল কিছু টাকা ইনকাম করেছি তা নয়, কারণ সেখানে আমি রিক্সা ভাড়াটুকু নিতাম। একদম পরিষ্কার কথা, স্কুলটাকে আমি দাঁড় করিয়ে দিয়ে এসেছি। এবার আমার আর শরীরে ক্ষমতায় কুলোয় না, আমি আর পাচ্ছি না। 1 নম্বর, জীবনে যেটুকু কাজ করেছি। 2 নম্বর, কি কাজ করেছি, আমি একটা কিছুদিন যাবৎ আমি একটা একটু কিছু অফিসিয়াল কাজ করেছিলাম ইউনিভার্সিটির আন্ডারে, ওইটুকুই। আর গত 6 বছর ধরে তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে, জেলার পাতায় আনন্দবাজার পত্রিকায় আমি টানা লিখে গেছি, হৈমন্তী বন্দ্যোপাধ্যায় টানা লিখে গেছে। সেটা কি নিয়ে? বিভিন্ন বিষয় নিয়ে, শুধু সাহিত্য নয়, আমি বিজ্ঞাপনও দিয়েছি।
ধরো বাড়ি মানে ধরো হিরো হোন্ডা শোরুমে একটা নতুন গাড়ি লঞ্চ করেছে। সেই গাড়ির কত মাইলেজ দেয়, তার কটা আছে, তার কি পার্টস আছে, হ্যানা আছে, এগুলো আমি গুগল সার্চ করে ঘেঁটে ঘুটে পড়াশোনা করে আমি ওই খবরটা দিয়েছি। ধরো সেনকো গোল্ড হয়েছে, পিসি চন্দ্র হয়েছে, তার অ্যাড দিয়েছি। বড় বড় নার্সিং হোম হয়েছে এখানে, সেগুলোর বিজ্ঞাপন দিয়েছি। এমনকি পুরুলিয়ার একটা কলেজ ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা উঠে যাওয়ার কথা, মানে বলছে যে সেটা আর রাখা যাবে না, কারণ ছাত্রছাত্রী কম হচ্ছে, আমরা সেই কলেজটা সরকার আর রাখতে চাইছে না, সরকারি কলেজ। সেটা আমি ইন্টারভিউর মাধ্যমে তাদের ইন্টারভিউ নিয়েছি, তাদের প্রিন্সিপাল, গোটা গভর্নিং বডি, এবং তাদের মানে কি বলবো রিকোয়ারমেন্ট জানতে চেয়েছি, যে এমনভাবে লিখেছি সেই কলেজটা সরকার তুলে দেয়নি, রেখে দিয়েছে। তো এইগুলো এই সাকসেসগুলো আমার জীবনে এসছে, এই আনন্দগুলো, ছোট ছোট আনন্দ নিয়ে আমি বাঁচি। আমার এবং এই 6 বছরে বহরমপুরবাসীর জন্য আমি বলতে চাই, বহরমপুরবাসীর একটা ধারণা হয়েছিল বোধহয় আমি 6 কোটি টাকা কামিয়ে নিয়েছি। তো আনন্দবাজার পত্রিকা থেকে আমি মোটে 5,000 টাকা পেয়েছি। খুব সত্যি কথা আমি বলে দিই, কারণ যিনি মিডলম্যান ছিলেন তিনি হয়তো কোনো কারণে আমাকে টাকা পয়সাটা দেননি, বা তিনি আর কিছু বলেননি। আমি ভাই টাকা পয়সার জন্য যেহেতু লিখিনি, আমি টাকা পয়সা তার কাছ থেকে নিও নি, বা সে দেয়ও নি। এই 5,000 টাকায় আমার একটা কি বলবো একটা প্রতিষ্ঠান ছিল, সেটা হচ্ছে আশাবরী। সেখানে কয়েকজন মহিলা মিলে আমরা ওই কি বলবো সাহায্য করতাম মানুষকে কিছু। তা সেটা আমরা কোনোদিন হাইলাইটস করিনি, এবং খুব চুপচাপ গোপনে। ধরো কোনো জায়গায় কম্বল দিয়েছি, কোনো জায়গায় এটা, কিন্তু এটা প্রকাশ করতে চাইনি আমরা। সেটা অনেক ভেঙে গেছে, কারণ অনেকে আছে না যে একটা কিছু দিয়েই সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করে হ্যানা করে হ্যাঁ। তো সেই জায়গাটা আমার পছন্দ নয় বলে আমি সেখান থেকে একটু সরে এসেছি। ভবিষ্যতে যে করবো না তা নয়, হয়তো করতে পারি। তো সেই 5,000 টাকাটি আমি কিন্তু ওই আশাবরীতে দিয়েছি। আমি ভাই 5 টাকার মিষ্টিও আমার বাড়িতে এনে খাওয়াইনি যে এটা আমার লিখে ইনকাম করেছি, তোমরা মিষ্টি খাও, ঠিক আছে? আমি খুব মানে অনেস্টলি বলছি, ওই 5টা টাকাও আমার সংসারে খরচ হয়নি। লেখালেখি যেটা হ্যাঁ, আপনার মানে ছোটবেলা থেকেই ছিল নাকি এটা? লেখালেখি মানে আমি বলি, আমি সেটা হচ্ছে আমি বরাবরই সাহিত্যের বিষয়গুলো আমার খুব পছন্দের বিষয়। মানে নতুন ক্লাসে বই আনলে ইতিহাস, ভূগোল, বাংলা যেভাবে পড়তাম, ইংরেজি যেভাবে পড়তাম, সেভাবে জীবন বিজ্ঞানটা পড়েছি, কিন্তু ভৌত বিজ্ঞান এবং অঙ্ক আমার কাছে ভীষণ মানে কি বলবো মানে মানে ভীষণ কষ্টকর ছিল। অঙ্ক ভালো লাগে না। একদম প্রাইমারি লেভেলে বলছি না, প্রাইমারি লেভেলে কিন্তু আমি অনেক নাম্বার পেয়েছি, কিন্তু ক্লাস 5-এও পেয়েছি। 6 থেকে কি যে হলো। এবার আর টিউশনই ছিল না, বাবা অঙ্ক নিয়ে বসতেন। বাবা একটা সরকারি গেজেটেড অফিসার ছিলেন, বাবা অঙ্ক নিয়ে বসতেন। এবার সেই অঙ্ক বাবা ভীষণ অঙ্কে ভালো ছিলেন, বীরভূম জেলা স্কুলের স্টুডেন্ট। সে মানে স্টেপ জাম্প করে অঙ্ক বোঝাতেন, মাথায় ভাই কিছু ঢুকতো না, ঠিক আছে? যেটা ঢুকতো না, যে চ্যাপ্টার, সেটা আমি স্টেপলার মেরে রেখে দিতাম, ওটা আর খুলে দেখতাম না, ঠিক আছে? এবার মাধ্যমিক তো পাস করতে হবে। মাধ্যমিকে এসে প্রচণ্ড মানে গন্ডগোল হয়ে গেল যে এমনি পাস করবে কি করে মাধ্যমিকটা, কারণ আমি তো জানি মাধ্যমিকের পর আমাকে কেউ ঢুকতে পারবে না, কারণ তারপরে তো আর্টসের বিষয়, আমি তো আমার বিষয় পেয়ে যাবো, আর এই বিষয়ে আমি ছক্কা মেরে দেবো। তো মানে খুব মজার কথা, আমি আমার জ্যাঠার মানে আমার মেজদার বাড়ি গেলাম অঙ্ক কষতে 1 মাস, ঠিক আছে? মেজদার যে বাবা বললো এ মেয়ে পাস করতে পারবে না, হ্যানা ত্যানা, কিন্তু আমার রেজাল্ট চরম ভালো, কিন্তু এদিকে অঙ্কে আমি ভীষণ কাঁচা। তো মেজদা নিয়ে গেল, মেজদার বাড়িতে অঙ্ক করলাম, গিয়ে খুব মজার বিষয়গুলো। তো যাই হোক, মানে কোনো রকমে ওই 60 পাওয়ার মতো। তো 60 পেয়ে আমি আর কোশ্চেন দেখলাম না। আমার মা বলেছিল কোশ্চেনের দিকে তাকাবে না, তাহলে ভুলভাল করবে। আমি আর কোশ্চেনই দেখলাম না, মানে এত বড় বয়সে মাধ্যমিক দিলাম আর কি। যাই হোক, তবে আমি এটা খুব সত্যি কথা। আর এই যে আমার মানে সাহিত্যের প্রতি যে ঝোঁক, সেটা কিন্তু আমার ছোট থেকে আমার বাবা আমাকে তৈরি করেছে। বাবা ভালো ভালো বই, ভালো ভালো পত্রিকা, আমার বাবা এখনো নিয়মিত, মানে এই 76 বছর বয়স হবে, এখনো নিয়মিত একটা করে বই শেষ করে। বুঝতে পেরেছো? মানে ভীষণ পড়াশোনা করে। আপনার মানে প্রথম লেখা
কি ছিল তাহলে, কবিতা না ইয়ে? কবিতা। কবিতা। কিন্তু আমি বলে দিই, কারণ আমার কিন্তু গদ্য এবং পদ্য সমানভাবে ভালো লাগে, আমি সমানভাবে লিখি। এবং সত্যি কথাই যে গল্পও লিখেছি তা নয়, একটা গল্প ঝুলেও আছে। এমন একটা পত্রিকায়, নাম করছি না, ভালো একটা পত্রিকায় ঝুলে আছে। পত্রিকাটায় কেন ঝুলে আছে আমি জানি না, মানে ওখানে নাম ঠিকানা পাঠাতে আমার প্রথম দিকে পাঠায়নি, তারা নাম ঠিকানা চেয়েছিল। তো যাই হোক, যদি কোনোদিন বেরোয় দেখতেই পাবে। তো এই মানে এই সংখ্যায় না আর মানে গদ্যটা মানে ভাবছি লিখবো উপন্যাস একটা লিখবার ভীষণ ইচ্ছা আছে, কিন্তু মানে লিখছিও, কিন্তু এই প্রকাশ করতে ভয় লাগছে। কারণ মানে আমি কিছু লিখলেই মানে আমি কবিতাটা দেব, এই রকম মানুষের একটা চাহিদা হয়ে গেছে। আমি একটা বলছি, ধরেন কিছু লিখছি তো এরকম হয় যে মানে আমি তো অত লিখি না, তবুও লিখতে গিয়ে মনে হয় যে লিখছি, তাহলে মানে ধরেন ধর্মীয় ভাবে কারো লাগবে, মানে অনেক চিন্তা ভাবনা দিয়ে। দেখো আমার এইটা এই বিষয়টা আমার খুব, শুধু এই ধর্মীয় ভাবে বলি না, মানে ধরেন একটা বাধা আসবে বা বাধা সৃষ্টি হবে বা এটা নিয়ে কিছু হবে, এরকম মানে বাধা কাজ করে না, এই ভয়টা আমার কাজ করে না ভাই। তুমি তো দেখতে পাচ্ছ আমি খুব বোল্ড মানুষ। আমি কি একদম যেভাবে আমি মানে কি বলবো, রাজনীতি নিয়ে লিখতেও আমার ভয় করে না, সেরকম ভাবে আমার যৌনতা নিয়ে লিখতেও ভয় করে না। কারণ দেখো, এই বয়সে এসে আমি বারবার বলছি, এই বয়সে এসে আমার হারাবার কিছু নেই, ঠিক আছে? আমি একটা মিডল এজের মহিলা, কাজে সেই দিক থেকে আমার মনে হয় লেখার সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করব না। যেটা আসবে সেটাই লিখব, যেটা আসবে কলমে, ইনস্ট্যান্ট যেটা বলবে কলম, আমি সেটাই লিখব। আমি খুব ভালো মানুষ, আমি খুব ভালো মেয়ে, কিন্তু আমার কলম বড় বেয়াদব, একদম সোজা কথা। আমার কলম কিন্তু যদি কোনো প্রতিবাদ লিখতে হয়, সেটা আমি প্রতিবাদের মতো করেই লিখব। যদি কোনো প্রেমের কবিতা আসে, তাহলে সেটা আমি প্রেমের কবিতা হিসেবেই লিখব। যদি কোনো মানুষ দেখি ধর্ষণ হচ্ছে, সেটা পুরুষকে মানে পুরুষকেন্দ্রিক হচ্ছে, এবং সেটা আমি পুরুষকে সেইভাবে ঠুকেই ভাই লিখব। সেখানে আমি পুরুষ বিরোধী নয়, কিন্তু যদি এটা হয়, তাহলে এটা বলতে, সত্যি কথাটা বলতে, আমার কলম কখনো পিছুপা হবেনি। মানে আজকের জেনারেশন বই পড়া কমিয়ে দিয়েছে ভাই। আজকের জেনারেশন বই পড়া কমিয়ে দিয়েছে। দেখো, কমিয়ে দিয়েছে এটা আমরা বলছি, কিন্তু এটার জন্য তোমরা দায়ী নয়, এটার জন্য আমরা দায়ী। আমি বলি, কারণ আমরা এখন কি করি, বাচ্চাকে ধরো স্বামী স্ত্রী দুজনেই যে মানে আমি অনেক পরিবার গবেষণা করে বলছি, কিন্তু আমার চোখ যা দেখে সেই হিসাবে বলছি। ধরো বাড়িতে বাবা মা চাকরি করে, এবার বাড়ি ঢোকার সময় মার ঘুষ নিয়ে এলো কি একটা কম্পিউটারের কোনো খেলনা বা কিছু, মা কিন্তু একটা বই আনলো না, তাই না? তাহলে বাচ্চাটা পড়া শিখবে কোথা থেকে? এক নম্বর। দ্বিতীয় নম্বর, মা বসে গেল মোবাইল নিয়ে, বাবা বসে গেল মোবাইল নিয়ে, তাহলে বাচ্চাটা তো একটা ফলস মোবাইল নিয়ে বসবে কি বসবে না? অঙ্ক কি বলে, ফিলোসফি কি বলে, দর্শন কি বলে? মানে আপনি যেটা বলছেন, আমি যদি বই নিয়ে বসি, অবভিয়াসলি আমার ছেলে বই নিয়ে বসতে বাধ্য। তাহলে আমি আগামী প্রজন্মের মা বাবাকেই এটাই বলবো যে আপনারা বই নিয়ে বসুন। বই যত তোমরা যত বই পড়বে, তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম তত বেশি বই পড়বে। এবং শুধু তাই না, নিজেরটুকু বুঝে নিতে শিখবে। সকলকে নিজেরটুকু বুঝে নিতে হয়, নিজেরটুকু, এই যে যুক্তি, নিজেরটুকু বুঝে নেওয়া অপরাধ নয়। আমি মনে করি না নিজেরটুকু বুঝে নেওয়া অপরাধ। কারণ দেখো, আমি যত বেশি পড়বো, আমার তত বেশি নির্গান স্তরগুলো খুলবে এবং চেতনা ভর করবে মাথায় এসে। আমি কিন্তু তখন যে জিনিসটা দেখব সেটা সঠিক দেখব। আর আমি যত সেগুলো আমি ধরো কিছু পড়বো না, আমি পড়িনি, তাহলে আমার তো জ্ঞান চক্ষু খুলবে না। তাহলে আমার চেতনার স্তরই যদি না খুলে, আমি কি লিখবো? ওটাই, কি বিষয় নিয়ে লিখবো? আমাকে তো আগে দেখতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে জানতে হবে। আমরা কি করি? আমরা পড়ি না, আমরা লেখাপড়া কম করি। আমরা কি করি? আমরা ওই মানে একটা দুটো কবিতা কেউ বললো বা পড়লাম, মানে গিয়ে মঞ্চে আমি সুনীল বাবু সম্বন্ধে বক্তৃতা নিতে, আমি তো সুনীল বাবু সম্বন্ধে কিছু জানি না, আমাকে তো জানতে হবে।
এই এই যে বুদ্ধদেব গুহ, তোমরা বুদ্ধদেব গুহর বই পেলেই পড়বে। আগে এদেরকে না জানলে এরা কি লিখেছে এই মানে পড়ার মজাটাই ধরিয়ে দেবে এরা, ঠিক আছে? আমি যদি এগুলো না পড়ি, আমি না পড়ে কি লিখবো? ওটাই। খালি পেটে কি আমরা কোনো কাজ করতে পারি? মনে হয় মাথা বন বন করে ঘুরছে, এই দূর একবারে মনে হচ্ছে এনার্জি নেই। আর মানে কি বলবো। এবং খুব সত্যি কথা, এই যে আগামী প্রজন্ম এরা প্রেম করতেও ভুলে গেছে। খুব সত্যি কথা, এরা এত বেশি এখন তো আমি তো যেটা দেখা যায় সেইভাবে প্রেম করে একদিন না, ওটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো একদম। মানে প্রেম তাহলে হ্যাঁ বলেন আপনি। প্রেম করে যদি তুমি দুটো প্রেমের কবিতাই না লিখলে, তাহলে আর কি প্রেম করলে? প্রেমিকা যদি কবিতা লিখতে বাধ্যই না করলো, কি প্রেমিক যদি কবিতা লিখতে বাধ্যই না করলো, বা সাহিত্য লিখতে দু কলম নাই লিখলে, তাহলে আর কি প্রেম করলেন? প্রেম মানে কিন্তু একটা বিশাল বিষয়। শুধু মানে আমি প্রেম বলতে শুধুমাত্র এই যে নরনারীর প্রেম বলছি না, প্রেম কিন্তু জগতের সঙ্গে, ঠিক আছে? কারণ এই জগৎটাকে আগে ভালোবাসতে হবে। হ্যাঁ, আমি এই জগৎটাকে ভালোবাসি না, অথচ আমি কবিতা লিখতে ভালোবাসি, এটা হতে পারে না। দেখো একটা তুমি দেখবে, তোমরা তো কত রাস্তাঘাটে বেরো, আমি সবসময় এটা লক্ষ্য করি, দেখবে কত বুনো ফুল, তার কালার দেখবে, তার কালার কম্বিনেশন দেখবে, কি অদ্ভুত না? অথচ দেখো অনাদরে ফুটে আছে, মানে কেউ যে টাকার সে কিন্তু জানে না। কিন্তু একজন কেউ আসেন যিনি প্রেম দিয়ে তাকে তৈরি করেছেন। এই যে দর্শন, এই দর্শনটা যেদিন বুঝতে পারবে না, সেদিন পৃথিবীটা ভালো লাগবে, সেদিন সব কিছু ভালো লাগবে। কিন্তু আমরা কি করি? আমরা নিজেদের মধ্যে নিজেরাই না একটা গণ্ডি কেটে নিই। আমরা কি বলি? আমি মুর্শিদাবাদের কবি। কেন আমি মুর্শিদাবাদের কবি হতে যাব? আমি পৃথিবীর কবি। আমি কেন মুর্শিদাবাদের কবি? আমার কি দায় করেছে যে আমি মুর্শিদাবাদের কবি হতে যাব? আরে আমি যদি ধরো আমার ছেলে একটা লন্ডনে গেল, একটা চাকরি পেলো, আমি লন্ডনে গিয়ে মারা গেলাম, ঠিক আছে? ওখানকার কিছু লোক আমাকে আপন করে নিল, কবি হিসাবে আমাকে হয়তো সম্মানও দিল, আমি ধরে নিচ্ছি এগুলো স্বপ্ন। তাহলে কি তখনও আমি বলবো আমি তাহলে আমার ওই মরদেহ মুর্শিদাবাদে নিয়ে এসে শোক পালন করতে করতে তো ভাই পচে গলে একাকার হয়ে যাব? কি দরকার আছে? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার আপনার জন, প্রত্যেকটা মানুষ। আর এই যে জাতি ধর্ম বর্ণ, ভাই এগুলো হচ্ছে খুব স্থূল লোকদের কথাবার্তা। এসব নিয়ে কথাবার্তা না বলাই ভালো। এসব ওই যারা একদম মানে কি বলবো, নিচু মানসিকতা পোষণ করেন, ঠিক আছে? এবার দেখো, মানে কিছু সংস্কার মানুষের থেকে যায়, মিথ্যে বলবো না। কিছু সংস্কার, সেটা কিন্তু মানুষের দোষ না, তার জন্মের সংস্কারের দোষ। সে তার একটু কাটিয়ে উঠতে সময় লাগে, কিন্তু আলটিমেট কিন্তু মানুষ কাটিয়ে ওঠে কিনা। আমরা যখন হোস্টেলে থেকেছি, তখন একসঙ্গে মুড়ি মাখা হতো। আমরা কিন্তু কে গোস্বামী, কে ভাই বন্দ্যোপাধ্যায়, কে ভাই সুলতানা, কে ভাই আমরা দেখিনি। তখন আমাদের খিদেটা প্রধান, এবং কে কত গ্লাস বেশি খেতে পারে ওইখান থেকে ড্রাইভ দিয়ে নিয়ে এসে চপটা ছৌ মেরে খেয়ে নিতে হবে, এইসব ব্যাপার থাকে। সেজন্য আমি বলবো প্রত্যেকটা ছেলে মেয়ের না হোস্টেলে একবার থাকা উচিত। তাহলে কি হবে বলতো? এই যে আমাদের সংকীর্ণ মনোভাব না, এটা দূর হয়ে যাবে। কারণ একটা সময়ের পর দেখবে আমরা এটাই আমি ধরেন বলছি, এটা খুব মানে আগে এতটা ছিল না বলেন। আমি তো ভাই মুর্শিদাবাদে বড় হয়েছে, আমি কোনোদিন মানে এইটা দেখিনি যে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান। তো দেখা যায় যে একটা স্পেসিফিক কমিউনিটিকে মেনশন করে লেখা থাকে যে এদের ঘর ভাড়া দেওয়া হবে না, লেখা থাকে না এরকম? ওই যে তোমাকে বললাম, এটাও কি আগেও ছিল? এটা বলতে চাইছেন? আমি তো এরকম আগে তো দেখিনি। আচ্ছা আচ্ছা। আর এখনো এই ধরনের কিছু আমার চোখে পড়েনি, হয়তো বা আছে, নিশ্চয়ই আছে, নাহলে বলবে কেন মানুষ? কিন্তু এটা হচ্ছে আমাদের নিম্ন মানসিকতার। আর আমি তো বলবো খুব সত্যি কথা, এই ধরনের মানুষ লেখালেখির ক্ষেত্রে না আসুন, সেটাই ভালো হবে। কারণ আমি যদি উদার হতেই না পারি, আজ থেকে কত বছর আগে যখন শরৎচন্দ্র গফুর মিয়ার গল্প লিখছেন, ঠিক আছে,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্রাহ্মণ মানুষ, তিনি যদি ওই মুসলিম কমিউনিটির গল্পটা ওর মনের ভাবটা তুলে ধরতে পারেন, তো তুমি একজন মুসলিম লোক হয়ে কেন আমার হিন্দু মনোভাবটা তুলে ধরতে পারবে না ভাই? তোমাকে কেনই ওই মুসলিম লেখক হিসাবে থাকতে হবে? কেন তুমি ওই কমিউনিটির মধ্যেই থাকছো? কত সুন্দর লিখেছে বলেন। হ্যাঁ, তুমি উদার হও, তুমিও উদার হও, তুমিও আমাদের পুজো আর্চা নিয়ে লেখো, তুমিও আমাদের এই যে ব্রাহ্মণ্যবাদ, এটা তো ভালো না? এটাও তো ভালো না। কিছু কোনো ধর্মের যদি বলো মুসলিম ধর্ম, তারও গোঁড়ামিটা আমি পছন্দ করি না। গোঁড়ামি নয়, অবশ্যই বাঁচার জন্যে বাঁচো। মানুষ হয়ে জন্মেছি, ভালো কাজ করব, মানে আলোকিত হওয়ার জন্য আমরা এসেছি, আলোকিত করব মানুষকে। এই যে ধর্মীয় সব মানে এই যে গোঁড়ামি, কোনো কিছুরই গোঁড়ামিটা ভালো না। যেখানেই গোঁড়ামি এসেছে সেখানেই গণ্ডগোল। উদার হতে হবে। আর ধর্মটা কি জন্যে? যিনি ধারণ করে থাকেন, তাই তো, মানুষ যা ধারণ করে থাকে সেটাই তার ধর্ম। এবার আমি কাটাকাটি, তোমার সঙ্গে আমার কাটাকাটি হানাহানি হলো, তুমিও মারা গেলে আমিও মারা গেলে, তাহলে ধর্মটা কে চালাবে? এবার আমাকে উত্তর দাও। তোমার আল্লাহু আকবরই বা কে বলবে? আমার ওই হং বং চং মন্ত্রই বা কে বলবে? কেউ কিছু বলতে হবে। কাজেই আর এই ধর্মটা, আর এই যে মানুষের অজ্ঞতা, এই যে মানুষের অন্ধকার একটা দিক, এই যে এখনো মানুষ বয়ে নিয়ে চলছে, এর জন্যেই কিন্তু কিছু সুবিধাবাদী মানুষ রাজনীতিকে কেন্দ্র করে আমাদেরকে এই অন্ধকারের দিকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছেন। তোমাদের ব্রেন ওয়াশ করতে, আমাদের ব্রেন ওয়াশ করতে সমর্থ হচ্ছেন। হ্যাঁ, এটা দেখো, সত্যজিৎ রায়ের যন্তর মন্তর ঘরে ঢোকা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কেন যন্তর মন্তর ঘরে ঢুকাচ্ছেন? হিরোকে রাজা ভগবান, এইটা যেন আমরা বারবার বলি, তাই তো? মানে ব্রেনটাকে ওয়াশ করে দিচ্ছে, একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে। আমার নতুন করে ভাবনা চিন্তা হবে না বলে আমি কি করলাম, উদয়ন পণ্ডিতের পাঠশালাকে পুড়িয়ে দিলাম। তার মানে জ্ঞানের আলো যত ছড়াবে, মানুষ তত বুদ্ধিজীবী হবে, তত চেতনা চৈতন্য হবে। আর চৈতন্য হলেই আমার তখন মনে হবে, এই না ঝগড়া করবে না, না রাটারাটি করবে না, আগে বোঝো জিনিসটা কি। কেন কানটা চিলে নিয়ে গেছে, চিলের পেছনে না ছুটে কানটা আগে হাত দিয়ে দেখো কানে আছে কিনা। ঠিক আছে, এই সহজ সত্যটা প্রত্যেকটা মানুষ যেদিন বুঝতে পারবে, সেদিন শুধু রাজনীতি নয়, সেদিন সমাজনীতি, সেদিন কবিতা, সেদিন সাহিত্য, সেদিন বিভিন্ন বিষয় মানে ভালোভাবে নদীর স্রোতের মতো বয়ে যাবে আবার। আর আমরা এটা বিশ্বাস করি, মানে দেখো, যারা লেখে তারা কিন্তু আশাবাদী হয়, আমরা কিন্তু আশাবাদী, যেটা ভালো কিছুর জন্য আমরা অপেক্ষা করে আছি। সে যেই হোক, সে লাল হতে পারে, সে সবুজ হতে পারে, সে গেরুয়া হতে পারে, যেই হোক ভালো কিছু দিক, এই সমাজকে, এই আগামী প্রজন্মকে ভালো কিছু দিক। মানে তোমাদের কিছু দেখো, এই যে শিল্প নেই, এই যে কত তোমরা, এই যে 1,500 টাকা না 1,000 টাকা তোমাদের কি যুব ভাতা না কি বলে দিয়েছে, যাই হোক, যুবসাথী, তো সেটা কি মানুষের 1,000 টাকায় কি বলো, দুবার চা খেলেই তো চলে যায় তোমাদের। একটা ভালো প্রেমিকাকে নিয়ে কফি খেতে গেলেই 1,000 টাকা একদিনেই শেষ। কি হবে সে 1,000 টাকায়? বরং আমাকে একটা চাকরি দিন, আমার একটা খাবার জোগাড় করে দিন। দেবে না তো? তাতে একটা চাকরি দিলে ধরেন কত লাগবে, ইয়ারলি মিনিমাম 6 লাখ টাকা। যে দেবে না তো, তাহলে তো এখানে একটা ভোট পাচ্ছে না, ভোট ব্যাংকের কথাটা বলছি আমি, একটা ভোট পাচ্ছে, ওই 6 লাখ টাকা দিয়ে আপনার 100টা ভোট পাওয়া যাবে। হ্যাঁ, এইটাই তো বলছি, এই জন্যেই তো মানে লেখাপড়াটা কেন দরকার, এটাই তো বোঝালাম। ঠিক আছে, এবার ধরো এখানে যদি কোনো জ্ঞানী লোক থাকেন, যদি প্রকৃত জ্ঞানী হয়, জ্ঞানী মানে শুধু ডিগ্রিধারী নয়, দেখো এখানে এখন পিএইচডি করাটা এবং নামের আগে একটা ডক্টরেট বসানোটা আমি মনে করি ওই এই কি বলবো, শরবত খাওয়ার সমান। তোমার যদি 3 লাখ টাকা থাকে, 4 লাখ টাকা থাকে, বা তুমি যদি ব্যাংক লোন করো, তুমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে যে অ্যামিথি বা বেনারস বা হ্যানা ত্যানা কিছু, যে আমি আপনার ইউনিভার্সিটির আন্ডারে আমি ডক্টরেট করতে চাই, আমি পড়াশোনা করব না, আমি লেখাপড়া করব না, আমি পেপার আপনাকে সাবমিট করে দেবো, কাউকে দিয়ে পেপার
এ করে সাবমিট করে দেবো, দিয়ে পেপার সাবমিট করার পরে 4 বছর পরে আপনাকে সব টাকা আপনার শোধ হয়ে যাবে। 6 লাখ টাকা নিন কি 5 লাখ টাকা নিন, আপনি আমাকে 3 বছরের মধ্যে মাথায় হোক 4 বছরের মাথায় হোক একটা ডক্টরেট লেখার সুযোগ দেবে। সেটা যদি বলো ডিগ্রি, তাহলে আমি এই ডিগ্রিকে একদম অস্বীকার করি, ভীষণভাবে অস্বীকার করি। আমি মনে করি না এইসব এই ডক্টরেট লোকটিকে তার যথাযোগ্য সম্মান দেওয়া উচিত। আমি মনে করি না, আমি অন্তত দিই না। যিনি কষ্ট করে পড়াশোনা করে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন একটা ভালো ইউনিভার্সিটি থেকে, সরকারি ইউনিভার্সিটি থেকে, তাকে আমি প্রণাম করতে পারি, অবশ্যই পারি। কারণ তার মধ্যে তার এই পরিশ্রম আছে, তার গবেষণা আছে, তার খাটনি আছে, তার ভালো কিছু আছে। কিন্তু যিনি সহজেই হাতের মুঠোয় ওটা পেয়ে গেলেন, তাকে আমি একটা মঞ্চে বসিয়ে তিনি ডক্টরেট বারবার ডাকবো, ডক্টর অমুক অমুক আসুন, আমাদের আসন অলঙ্কৃত করুন। আমি ভাই এরকম আসন কোনোদিন তৈরিও করতে চাই না। আমার এরকম লোক আমার মঞ্চে অলঙ্কৃত করুক কোনোদিন আমার সাহিত্য সভায়, আমি চাই না। একদম পরিষ্কার কথা। আপনার সবচাইতে প্রিয় লেখা কোনটা? মানে লেখক বলছো? না, আপনার লেখা। আমার লেখা দেখো, লেখা প্রিয় সবই, কারণ হবি, কিন্তু তার সন্তানের সমান। কারণ একটা মাকে যদি তুমি জিজ্ঞেস করো যে আপনার কোন সন্তানটা সবচেয়ে ভালো, তো সে মা কি বলবে যে আমার অমুকটা বেশি ভালো, অমুক ইনকাম করে বলে, কিংবা ও ইনকাম কম করে বলে একটু বেশি স্নেহ দিয়ে বলবো অমুক ভালো, তা না, বলবো আমার সব সন্তান ভালো। সেরকম দেখো, সন্তান সবাই যেমন, আমিও বলবো আমার সব সন্তানই ভালো। তবুও এই লাস্ট যেটা বেরিয়েছে, মানে অমল জ্যোৎস্না তোমাকে, এটা কভারটা দেখলাম আমি, খুব দারুণ লাগলো। এটা তোমার ধানসিঁড়ি প্রকাশনী থেকে বার করেছে। আচ্ছা, ওরা এই পাণ্ডুলিপি পাঠিয়েছিলাম, সেটা ওরা সিলেক্ট করেছে অনেক দিন পর, 2-3 মাস পর আমাকে জানিয়েছে ঠিক আছে আপনার পাণ্ডুলিপি ভালো, সিলেক্ট করলাম, আপনারটা ছাপবো। তারপরে ওরা কলকাতা এই বই মেলার আগেই ওরা করেছে, ঠিক আছে। তো এটা আমি সিগনেটে দিয়েছিলাম। আচ্ছা, সিগনেটের প্রত্যেকবার পাণ্ডুলিপি জমা পড়ে, সেই হিসাবে দিয়েছিলাম এবং চেয়েছিলাম যে সিগনেট এটা নিক, কিন্তু সেখানেও তো অনেক মানে ব্যাপার থাকে। তো যাই হোক, এটা কোনোভাবে এটা নেওয়া হয়নি। এবার যখন হয়নি আমি জানতে মানে ওনারা আমাকে অপেক্ষা করতে বলেছিলেন, কিন্তু তারপরে যখন দেখলাম কোনো ফোন টোন এলো না, এবং পরে নাকি শুনেছিলাম যে ওটা নাকি আউট হয়ে গেছে বা কিছু, কিন্তু হয়তো আমার ভুল ধারণা, হতেও পারে। যাই হোক, তো তারপরে এটা আমি পাঠিয়ে দিয়েছিলাম এই ধানসিঁড়িতে, তা ওরা আমার এটা গ্রহণ করেছে এবং খুব ভালোভাবে মানে কি বলবো ছাপিয়েছে। এটা আমি ওদের কাছে কৃতজ্ঞ, মানে কৃতজ্ঞ এই কারণে যে পাণ্ডুলিপিটা ওদেরও ভালো লেগেছে এবং ওরা প্রকাশ করেছে। এবং দেখো, আজকের যুগে যেখানে পয়সা দিয়ে বই ছাপাতে হচ্ছে, সেখানে একটা বিনি পয়সায় যদি এরকম কাজ পাই তাহলে তো ভালোই লাগে। মানে নিজের এইটুকু, অনেকে তো আমি দেখি তো এইটুকু পয়সা দিয়েই লেখে, সবাই পয়সা দিয়ে বই ছাপায়, করে। বড় বড় লেখকরাও কিন্তু প্রথম দিকে পয়সা দিয়েই বই ছাপান। আচ্ছা, ঠিক আছে, একদম প্রথম থেকেই কেউ ভাই বড় পায় না। আর এই যে মানে এইটুকু যে প্রাপ্তি, এই কয়েক বছর লিখে যে এইটুকু আমার পেয়েছি, যে কেউ আমাকে যে আমার কবিতাকে গ্রহণ করছে কোনো প্রকাশনা এবং সেটা তাদের লিখছে, তো এটা আমার কাছে অনেক বড় পাওনা। তা এটাকে আমি আমার প্রাপ্তি বলে মনে করি। শুধু তার জন্যে নয়, এইটা আমি খুব অন্তর থেকে করেছিলাম, মানে এটাতে আমার মানে জীবনকে আমি মানে এই বয়সে এসে যেভাবে দেখলাম, জীবনটা তো আমি অনেক দিন ধরেই দেখছি, কিন্তু এই যে একটা পৌরত্ব বলতে পারো, পৌরত্বে এসে যেভাবে মানুষ জীবনকে দেখে, সেই জীবনের দেখাটা কিন্তু চরম দেখা। ঠিক আছে, মানে ধরো আজ 10 বছর আগে যে মানুষটাকে আমি চিনতে পারিনি, তার সে কি চাই আমার কাছ থেকে, বিগত এই ক বছর এসে আমি বুঝতে পারছি যে এই মানুষটা আসলে কি। ঠিক আছে, অনেক সময় লেগে যাচ্ছে, হ্যাঁ না? একদমই। কারণ তোমার দেখো, যে কোনো মানুষেরই প্রথম ঝটকায় হয়তো আমার খুব ভালো লাগলো, তোমাদেরও আমাকে খুব ভালো মনে হচ্ছে, কিন্তু এমন একটা ব্যাপার হলো, তোমরা শুনলে যে আমি একটা এমন কাজ করেছি, তখন তোমরা আলোচনা করবে, যেটা হয় আমাদের মধ্যেও হয়, সেটা আরে এই ভদ্রমহিলাকে তো ভালোই মনে হচ্ছিল, বেশ তো ভালো, কি সুন্দর কথা বলছিল, স্পষ্টবাদী,
হ্যাঁ ও আজকে এই করছে, না না এটা, মানে তখন হয়তো সেই দেখাটা হয়তো সঠিক দেখা হবে, মেবি। ঠিক আছে, মানে বলতে চেয়েছি এটা, মানে জীবনটাকে দর্শনটা, মানে একটা তো, মানে কবিতা লেখার একটা ফিলোসফি না থাকলে, দর্শন যদি না থাকে, আর চিরন্তন আবেদন যদি না থাকে, তাহলে কবি সেই কবিতা টিকে থাকবে না, আলস্যতে ভেসে যাবে। এবং কালই সেটা ঠিক করবে কোন কবিতা টিকে থাকবে, কোন কবিতা টিকে থাকবে না। কাজেই এত লম্পঝম্প করে আমার মনে হয় না কোনো লাভ আছে। হ্যাঁ, আমি ওই লম্পঝম্পর দলে নেই ভাই। আমি আমি খুব ধীর স্থির, আমি পেছনের দলের মানুষ, পেছনের সারির মানুষ, পেছনের বেঞ্চের মানুষ। আমি এই পেছনের বেঞ্চেই থাকতে চাই। আমার ওই মানে এই অসুস্থ দৌড়ে আমার নাম লেখানোর আমার কোনো ইচ্ছা নেই। শোনান আবৃত্তি করে আগের দিন তো আমি দেখলাম, এত সুন্দর লাগলো। আচ্ছা, এই বইটা থেকেই একটা কবিতা হ্যাঁ পড়ি। অবশ্যই অবশ্যই। হে সমকাল, হে মেধাবী মন্থন, কবিতার নাম। যতবার সম্পর্কে লেগেছে সম্পাত, ছাই হয়ে গেছে বোধ চৈতন্য প্রবাল। এই বসন্তে রং আর প্রাণে লাগে না, আসলে খিদেটাই আসল। এত মানুষ, প্রাণী ও উদ্ভিদ, মানে অসংখ্য ছোবল আর দংশন। কোন সে অর্জুন তুলে রাখবে সময়, কোন সে অর্জন তুলে রাখবে সময় আগামীকালের জন্য? কি দিয়ে রচিত এত কষ্ট, এত তার খিদে, এ পোড়া বসন্তের দেশ যেন জ্বলন্ত উনুন, যার তাপে সমস্ত পৃথিবী ছারখার। সেও এখন পলাশ ভয় পায়। এ সময় পলাশ মানে রক্তের রং, এ সময় রং খিদেটাই আসল। যতবার অতীত হয়েছে ক্ষণ, যতবার বদলেছে বেলা, হবে শিল্পীর নির্মাণ। এ মুহূর্তে জীবন একটি জটিল হিসেব, কারোর সাথে কারোর মিল নেই। চারিদিকে বিষ এ সময়। এমন ভীষণ দিনে জীবনকে এক মুঠো জীবন্ত পলাশের খোঁজ দিতে পারো? হে সমকাল, হে মেধাবী মন্থন, এ তো তোমাদের কাছেই আবেদন। এক মুঠো বিশুদ্ধ পলাশের খোঁজ তোমাদের কাছে চাই। তোমরা এই দেশটাকে আবার ভালো করবে, আবার শস্য শ্যামলা বসুন্ধরা, এবং মানুষে মানুষে মানে এই যে আনন্দ। দেখো, আমরা এই যে বিভিন্ন রকম মেলা হয়, এই মেলায় কি আমরা সবাই যাই না? যাই তো। যাই। তাহলে নির্দিষ্ট কেন একটা আনন্দ কেন মুষ্টিমেয় লোকের জন্য হবে? সবার জন্য। তোমাদের ঈদটাও যেমন আমাদের, আমাদের দুর্গাপুজোটাও তোমাদের। তোমাদের ঈদেও আমরা নতুন জামা কাপড় আমরাও তোমরাও আমাদেরকে দাও। অনেক সময় অনেকে আছেন যারা দেন, আবার আমরাও তো তাদেরকে দিই, বা পুজোর সময় আমরাও তো তাদেরকে দিই। তার এটাই তো আনন্দ, এটাই হচ্ছে, এই স্বপ্নটাই সবাই দেখে আসতে চায়। আর খিদেটাই আসল, প্রত্যেকটা মানুষ যেন দুবেলা দুমুঠো খেতে পায়। তোমাদের আগামী প্রজন্মের কাছে চাওয়া, যারা ধরেন নতুন ভাবে লিখতে চাইছে, মানে হ্যাঁ, হয় না অনেকে, তাদের উদ্দেশ্যে মানে কি বলতে চাইছেন আপনি? নতুন প্রজন্ম যারা লিখতে চায়, সংক্ষেপেই বলেন, সংক্ষেপে। হ্যাঁ, তাদেরকে আমি একটা কথাই বলবো, যে যত লেখা, মানে লেখা লাগে, বেশি বেশি করে পড়ো। আগে আগে নিজে পড়ো, সবার লেখার সঙ্গে পরিচিত হও, শুধু প্রাচ্য নয়, পাশ্চাত্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাচ্য মানে ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্য, উভয় সাহিত্য, প্লাস আমাদের যেগুলো মূল, মানে যে বিষয়গুলো, ধরো পদাবলী, বা পদাবলীর আগেও যেটা ছিল, ওই যে তোমার ওই ভুলে যাই, আমাদের যে সংস্কৃতের আগে যে শব্দটা, মানে যে ভাষা আমাদের ছিল, ওই পাকিট, যেটা যে তালো তো ঘর মোর নাহি পরবেশী। এই যে মানে সাহিত্যের মূল বিষয়গুলো জানা, তারপরে সাহিত্যের রস আস্বাদন করা। আর কাউকে তোমরা অনুকরণ করতে যেও না। তোমরা এমন কিছু করো যেটা দেখে মানে
আমরাও তোমাদেরকে বলবো না এই ছেলেটি কিন্তু খুব মৌলিক লিখছে। যেমন এই ইদানিং মানে আমাদের এই নতুনদের মধ্যে অনেক নাম আছে, যেমন ওই তমগ্ন বলে একটি ছেলে, আবির মুখোপাধ্যায়, তারপরে শব্দ সুমিত, এরা কিন্তু খুব ভালো লিখছে। মানে এদের লেখার মধ্যে মানে আমরা অনেক কিছু মানে কি বলবো, মানে নতুন প্রজন্মের যে চিন্তাধারা সেগুলো জানতে পারছি। আবার ধরো এদিকে আমাদের বিভিন্ন কবিরা যারা আছেন, যেমন অংশুমানদা খুব ভালো লেখেন। মানে মানে অংশুমানদার একটা ধারা আছে যে সহজভাবে লেখা, আচ্ছা আচ্ছা। সহজভাবে খুব গভীর কথাগুলো খুব সহজভাবে বলতে পারেন, এটা কিন্তু একটা মানুষের ভালো গুণ। মানে ভালো লিখছেন। আবার আমি শিবাশিস মুখোপাধ্যায়ের লেখাগুলো রিসেন্ট পড়ছিলাম, খুব ভালো লাগছিল। লেখাগুলো খারাপ নয়, মানে খারাপ তো বলবোই না, মানে বেশ বেশ অন্যরকম একটা বিষয় নিয়ে লেখেন, যাতে লেখাগুলো মৌলিক মনে হয়। মানে আমার একটা লেখা পড়ে তুমি যদি বলো যে দিদি এই লেখাটা কেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই কবিতাটার সঙ্গে মিল পাচ্ছি না, তাহলে সেটা আমাদের কাছে খুব লজ্জার হবে। ঠিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন। না না, ঠিক আছে, আমারও খুব ভালো লাগলো। তোমাদের মতো এই যে নতুন জেনারেশনের সঙ্গে আমি মিশলাম, কথা বললাম।